বাবা আলোর কথা রাখলেন। মাহরিনকে কল করে জানিয়ে দিলেন আলো এখনই বিয়ে করতে রাজি নয়। মাহরিন যেন এই ভয়টাই পাচ্ছিল ভেতরে ভেতরে, কারণ আলো মেয়েটা একটু ডিফারেন্ট, বিলাসিতা, টাকা পয়সা দেখে তেমন ওর আকর্ষণ নেই। কাব্যের রিসেপশনের দিন বুঝতে পেরেছেন তিনি। মেয়েটাকে সেদিন ঘরের ভিতরে রেখে যাচাই করেছেন। আলমারির চাবি লকের জানলায় ঝুলিয়ে রেখে বের হয়ে গিয়েছিলেন। আলমারিতে প্রায় 15 ভরির মতো স্বর্ণ অলংকার ছিল। ক্যাশ ছিল 5 লক্ষ টাকা। মেয়েটা এতটাই নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিল যে খাটের যেই জায়গায় বসেছিল সেই জায়গায় অবধি কুচকাতে দেয়নি। ঘটনার 2 দিন পেরিয়ে গেছে। কাব্য আর ইতির ফ্লাইট আগামী সপ্তাহে। এরই মাঝে যদি মেঘালয় আর আলোর মাঝে কিছু একটা করা যেত। আকাশ কুসুম ভাঙতে ভাঙতে মাহরিন সিদ্ধান্ত নিল সে আজ আলোর কোচিংয়ে যাবে। মেয়েটার সঙ্গে কথা বলা জরুরি, যেমন ভাবা তেমন কাজ। মাহরিন কাউকে না জানিয়ে ড্রাইভারকে নিয়ে রওনা হলো কোচিংয়ে। ড্রাইভার সেই কোচিং সেন্টার চেনে বলে ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। আলো সবেমাত্র কোচিংয়ে ভেতরে ঢুকতেই যাবে, তার আগেই মাহরিন আলোর সামনে এসে দাঁড়ালো। আলো মাহরিনকে দেখে অবাক হয়ে যায়। আন্টি, আপনি এখানে? তোমার সঙ্গে কিছু কথা ছিল। কিন্তু আন্টি, আমার ক্লাস, আমি ছুটি নিয়েছি। কাব্যের পরিচয় দিয়েছি বলে সহজ হয়েছে। এখন চলো আমার সঙ্গে। আলোকে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের ছোট্ট একটা পাহাড়ের দিকে অগ্রসর হলো তারা। চট্টগ্রাম শহরের পাহাড় তলিতে শেখ রাসেল নামক শিশু পার্কে তারা প্রবেশ করল। সারি বাঁধা গাছ, স্মৃতি স্তম্ভ, শহীদ মিনার, পাশেই ব্যস্ত রাস্তা, যেখানে রোজ হাজার হাজার গাড়ি ছুটে চলে নিজের গন্তব্যে। ঢালু পথ পেরিয়ে সামান্য পাহাড়ের উপরে গেলেই দেখা মিলে বাংলাদেশের রেলওয়ে জাদুঘরের। ভেতরে আছে অসংখ্য তার সংযোগের টেলিফোন, রেলপথের ছোট প্রজেক্ট, কিছু ট্রেনের যন্ত্রাংশ সহ আরও অনেক কিছুই আছে। মাহরিন আলোকে নিয়ে স্মৃতি স্তম্ভের সামনের সিঁড়িতে বসলো। চারপাশে কোলাহল মাহরিনকে স্পর্শ করছে না। আলোর মাথায় হাত রেখে আদুরে স্বরে মাহরিন জিজ্ঞেস করলো, আমার মেঘালয় কি দেখতে খারাপ নাকি যোগ্যতা কম? ওকে রিজেক্ট করার কারণ কি আলো? ওনার সঙ্গে দাঁড়াবার যোগ্যতা আমার নেই আন্টি। আমি দেখতে কালো, আমরা মধ্যবিত্ত, আপনারা বড় লোক। উনি ডাক্তার মানুষ, উনি আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করে। আলো ধীরে ধীরে নিজের কথাগুলো মাহরিনের সামনে উপস্থাপন করলো। মাহরিন সবটা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর আলো থেকে দৃষ্টি সরিয়ে রাস্তায় ছুটে চলা চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো চাই তুমি আমার মেঘালয়ের বউ হবে। বাহ্যিক যোগ্যতা দিয়ে মানুষ কেমন হয় বিচার করতে পারি না আমি। আলো বিস্মিত হয়ে গেল। মাহরিনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আলো। মনে মনে ছক আটকে শুরু করলো। মাহরিনকে কোনোভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ তিনি আলোকে হয়তো অধিক পছন্দ করে ফেলেছেন। আলো নিজের কমতির কথা কেন জানি মাহরিনকে বলতে ইচ্ছে করছে না। কে বা চাই নিজের কমতি সম্পর্কে বলতে? কে চাইবে তাকে কেউ করুণার চোখে দেখুক? তাছাড়া মাহরিনকে সে মায়ের স্থান বসিয়েছে। মেঘালয়কে সে বিয়ে না করুক, কিন্তু মাহরিনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আন্টি, আপনি একবার ওনাকে এখানে আসতে বলবেন। ওনার সঙ্গে আমি কথা বলবো। যদি ওনার সঙ্গে কথা বলার পর আমি হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। আলোর কথা শুনে মাহরিনের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। উনিটা কে? আমার মেঘালয়। মাহরিনের কথায় এবার আলোর কেন জানি লজ্জা পাচ্ছে। সামান্য একটা শব্দকে ঘিরে কেউ মজা করতে পারে? সন্ধ্যা ঘনিয়ে আসছে। আলোর এবার দুশ্চিন্তা হচ্ছে, কারণ তার বাসায় ফিরে যাবার সময় হয়ে গেছে। বাসায় ফিরে যাওয়ার সময় এদিক সেদিক হলেও সিতারা বেগম তো চেঁচামেচি করবেই, তার বাবাও চিন্তা করবে। এদিকে মাহরিনের আর আলো আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে মেঘালয়ের জন্য।
মাহরিন মেঘালয়কে এখানে আসতে বলেছে আর্জেন্ট। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মেঘালয় এসে পৌঁছাচ্ছে সেখানে। মাহরিনের মোবাইলে সে কল দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আছে ওরা। মাহরিন স্থানের নাম বলার 5 মিনিট পর মেঘালয় সেখানে উপস্থিত হলো। মাহরিনের পাশে আলোকে দেখে মেঘালয় থমকে যায়। ভেবেছিল আলোর সঙ্গে তার মায়ের পাতানো সম্পর্ক শেষ, কিন্তু এখনও সম্পর্ক টিকে আছে। এদিকে আলোর লজ্জা লাগছে। সেদিনকার ঘটনার পর থেকে মেঘালয়ের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে গেছে। আমি ওই দিকটা আসি, তুই আলোর সঙ্গে কথা বল। মেঘালয়কে কিছু বলার সুযোগ না দিয়ে মাহরিন চলে গেল। মেঘালয় বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। কি কথা বলবে? আলো সেদিন না জানিয়েছে, কারণ বিয়ের শাদীর ব্যাপারে জোর জবরদস্ত ব্যাপারটা চলে না। আলোর সিদ্ধান্তকে সে পূর্ণ সম্মান জানিয়েছে, কিন্তু তার মাঝে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। আজই বুঝতে পারল। মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর আলো থেকে 2 হাত দূরে বসে পড়ল। আলো খানিকটা সরে বসলো। মেঘালয় এবার স্মৃতিস্তম্ভের লাল টাইলসের মেঝেতে দৃষ্টি রেখে বলল, আপনি যদি সেদিন হ্যাঁ বলতেন তাহলে আমার অনুমান ভুল প্রমাণিত হতো। অবশ্য না করেছেন শুনেই খানিকটা অবাক হয়েছি। অবাক হননি, আপনার ইগোতে লেগেছে বোধহয়। কথাটি কটাক্ষের স্বরে বলল আলো, কারণ সে এখনও মেঘালয়ের সঙ্গে মোটেও স্বাভাবিকভাবে কথা বলবে না। মেঘালয়ের তার প্রতি বিরক্ত জন্মালে চলবে, কারণ ছেলের মা 1000 বার চেষ্টা করুক, কিন্তু ছেলে রাজি না হলে বিয়ে হবে কি করে। নিজের বুদ্ধির কথা ভেবে আলো যেন ভেতরে ভেতরে স্বস্তি পাচ্ছে। মেঘালয় আলোর কথা শুনে অবাক হলো। আলো টের পেল কিভাবে? আসলেই তার ইগোতে লেগেছে। যদিও সে জানতো আলো তাকে রিজেক্ট করবে, কিন্তু রিজেক্ট করেছে শোনার পর মেঘালয়ের অস্বস্তি হয়, কারণ মেঘালয়কে রিজেক্ট করার কোনো কারণ নেই। মেঘালয়ের মতো ছেলেদের মেয়ের বাবা মারা খুঁজছে। মেয়েটা যে শক্ত ধাঁচের আরও একবার সে টের পেল। আমি মাহরিন আন্টিকে সম্মান করি ডাক্তার সাহেব, উনি আমার কাছেই ছুটে এলেন আজ, কিন্তু ওনাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার খারাপ লাগছে। কিন্তু আমিও যে অপারগ হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার মতো মেয়ে আপনার যোগ্য কখনোই হতে পারে না। আপনি আপনার মতো কাউকে ডিজার্ভ করেন। আলো অদূরে পশ্চিমের আকাশের ঢলে পড়া অস্তমিত সূর্য তার দিকে তাকিয়ে কথাগুলো বলল। মেঘালয় মাথা নিচু করে সব শুনল, তারপর মাথা তুলে আলোর দিকে তাকিয়ে বলল, আপনি যেই ফ্যাক্টগুলো বলেছেন সেগুলো আমিও জানি, কিন্তু এই পৃথিবীতে সব জায়গায় ফ্যাক্টের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া যায় না। মেঘালয়ের কথা শুনে আলো দ্বিধাগ্রস্ত হয়ে যায়। মেঘালয়ের কাছে থেকে এমন উত্তর সে আশা করেনি। ভেবেছে মানুষটা তার কথাই সায় দেবে। তো আপনি কি বলতে চাইছেন আপনার সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত? বিয়ের মতো একটা চিরস্থায়ী সম্পর্কে 2 ফ্যামিলির স্টার্স, মিল অমিল, গুণ খুঁত, এগুলো কোনো ফ্যাক্ট না। আপনি বলতে চাইছেন অবশ্যই ফ্যাক্ট আছে, কিন্তু এই ফ্যাক্ট নির্ভর করছে মেনে নেওয়া কিংবা মেনে না নেওয়াতে। মেনে নিলে কোনো ফ্যাক্টের ভ্যালু নেই, আর মেনে না নিলে 1000টা ফ্যাক্ট দাঁড় করানো যায়। আলোর হার ছেড়ে দিতে ইচ্ছে করছে, নিজের উপর ধিক্কার জানাতে ইচ্ছে করছে। তার এমন সোনায় বাঁধানো কপালই যদি ছিল, তাহলে তাকে এত বড় খুঁত কেন শরীরে বয়ে বেড়াতে হচ্ছে? মাহরিন কেন তার জীবনে এলো? মাহরিন এসেই তার জীবনে ম্যাজিক করছে। আলোর বুকের ওপর চাপ যেন দ্বিগুণ হলো। ভেবেছিল মেঘালয়কে সাধারণ কিছু কথা বলে ফিরিয়ে দেবে, এবং সামনের দিকে যেন বিয়ের আলাপ নিয়ে কোনো কথা না হয় সেই ব্যাপারে বলবে, কিন্তু সাধারণ কথাই মনে হচ্ছে না মেঘালয় রাজি হবে। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সবটা জানাবে মেঘালয়কে। সবটা জানার পর নিশ্চয় আর আলোকে বিয়ে করতে চাইবে না। কোনো পুরুষ চায় না তার স্ত্রীর খুঁত থাকুক। অতি নিখুঁত সুন্দরী স্ত্রীরা মাঝে মাঝে স্বামীকে আকৃষ্ট করতে পারে না। সেখানে আলো কি আছে? না আছে সৌন্দর্য, আর না আছে পরিপূর্ণ দেহ। কাঠছেঁড়া দেহটাকে নিয়ে বড়াই করতেও আলোর মুখ বাঁধে। গল্প মেঘের ওপারে আলো।